প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা রাখছি সবাই ভালো আছো, তোমরা সুস্থ আছো, নিরাপদে আছো এবং প্রত্যেকেই যার যার বাসাতেই অবস্থান করছো। আজকের অর্থনীতি বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহফুজা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সরকারি বাংলা কলেজ, মিরপুর। আমি তোমাদেরকে আজকে যে কোর্সটি পড়াবো সেটি হলো কৃষি ও গ্রামীণ অর্থনীতি, এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ইকোনমিক্স। কৃষি বিষয়টি সম্পর্কে তোমরা মোটামুটি সবাই অবগত আছো। যেহেতু আমাদের দেশ একটি কৃষি প্রধান দেশ, সে ছোটবেলা থেকেই সবাই মোটামুটি আমরা কৃষি সম্পর্কে আমাদের ধারণা আছে। তারপর আমরা এখন আরেকটু বলতে চাই। শুরুতেই আমি বলবো, আমাদেরকে জানতে হবে কৃষি কি। কৃষি বলতে আমরা কি বুঝি? কৃষি বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিন্ট বাই এগ্রিকালচার? সাধারণত কৃষি বলতে ভূমি কর্ষণ করে ফসল উৎপাদনকে বোঝায়। কিন্তু শুধুমাত্র ভূমি কর্ষণ করে ফসল উৎপাদনকে কৃষি বলতে অর্থনীতিতে বোঝায় না। কৃষি আধুনিকভাবে বলতে গেলে আমরা বলতে পারি কৃষি হলো এমন একটি পদ্ধতি যেখানে এমন একটি জেনেটিক পদ্ধতি যেখানে ভূমি কর্ষণ হতে শুরু করে জমিতে বীজ বপন, উদ্ভিদের পরিচর্যা করা, ফসল উঠানো, জমিতে চাষাবাদ করে ফসল উঠানো এবং উৎপাদিত ফসল বাজারজাতকরণ পর্যন্ত এটি সম্প্রসারিত থাকে। আমাদের দেশে শতকরা 75% লোক কৃষি কাজের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষ জীবিকা অর্জন করে থাকে। তাহলে আমরা কৃষি বলতে শুধুমাত্র শস্য উৎপাদনকে বোঝায় না। শস্যের সাথে বনায়ন আসবে, মৎস্য চাষ অর্থাৎ মাছ চাষ করা, পশুপালন, গবাদি পশু, হাঁস মুরগি পালন, মৌমাছি চাষ ইত্যাদি বিষয়গুলো কৃষির সাথে সম্পর্কিত। অর্থাৎ শুধুমাত্র জমিতে ফসল উৎপাদনকেই কৃষি বলা যায় না, ফসল উৎপাদনের সাথে এই বিষয়গুলো কৃষির সাথে রিলেটেড বলা চলে। এখন সুতরাং আমরা সবশেষে বলতে পারি যে প্রকৃতির সুযোগ সুবিধাকে নিজ বুদ্ধি বলে কাজে লাগিয়ে জমি থেকে ফসল উৎপাদন করে বাজারজাত করাকে বলা হয় কৃষি। কৃষি একটি আদিম পেশা এবং মানব সভ্যতার প্রাণকেন্দ্র বলা যায়। বা বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য। বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য। আমরা জানি আমাদের দেশটি কৃষি প্রধান দেশ এবং আমাদের দেশে গ্রামে বাস করে। গ্রামের মানুষ সাধারণত ম্যাক্সিমামই কৃষির উপর নির্ভর করে তাদের
জীবন জীবিকা পরিচালিত করে থাকে। আর আমাদের দেশে কৃষিতে বর্তমানে কৃষিকাজটা সাধারণত সর্বপ্রথম প্যালেস্টাইনে এবং তুরস্কে কৃষিকাজটা শুরু হয়। বর্তমানে বিশ্বের সব দেশই প্রায় কৃষিকাজ, মোটামুটি অনেক দেশই কৃষিকাজ করছে। আর আমাদের দেশে বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করছে। আর আমাদের দেশেও অতটা বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করতে পারছে না, বিভিন্ন ধরনের লিমিটেশন আমাদের আছে। আর এই কারণে আমাদের দেশে কৃষি ব্যবস্থা অনেক সময় বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। তাহলে বাংলাদেশের কৃষির কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো হলো, প্রথম বৈশিষ্ট্য আমরা ধরতে পারি আদিম পেশা। আদিম যুগে মানুষের প্রধান পেশা ছিল কৃষি। কৃষি একটি আদিম পেশা হলেও বর্তমানে বাংলাদেশে প্রায় 75% মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল বলা যায়। প্রকৃতির উপর নির্ভরতা। প্রকৃতির উপর নির্ভরতা। 3 নম্বর বলতে, আমি আগে পয়েন্টগুলো লিখি, পরে আমি পয়েন্টগুলো নিয়ে ব্যাখ্যা করব। ঋতু বৈচিত্র্যতা। চাষের ভিন্নতা। বিস্তীর্ণ এলাকা। তারপরে আছে অনিশ্চিত উৎপাদন।
কৃষির বৈশিষ্ট্যের ভিতর প্রথমে ছিল আদিম পেশা, এটা আমি বলেছি। নাম্বার 2, প্রকৃতির উপর নির্ভরতা। আমাদের দেশের কৃষি প্রকৃতির উপর নির্ভরশীল, যেহেতু আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করতে তেমন একটা সক্ষম হই না বিভিন্ন সীমাবদ্ধতার কারণে। এই কারণে আমাদের দেশের কৃষি প্রকৃতির উপর নির্ভরশীল, অর্থাৎ যখন বৃষ্টির প্রয়োজন হয়, জমিতে পানি সেচের প্রয়োজন হয় বা পানির যদি প্রয়োজন হয়, তখন বৃষ্টিপাতের জন্য অপেক্ষা করতে হয় যে প্রকৃতি বৃষ্টি দেয় কিনা তখন। আর যখন দেখা যায় পানির প্রয়োজন হয় না, তখন অনেক বৃষ্টি হয়। এই কারণে দেখা যায় যে সময় মতো যেটা যখন প্রয়োজন সেটা তখন পাওয়া যায় না, এই কারণে অনেক ফসল নষ্ট হয়ে যায়। নাম্বার 3 আছে ঋতু বৈচিত্র্যতা। ঋতু বৈচিত্র্যতা বাংলাদেশের কৃষির উপর অনেক প্রভাব ফেলে। দেখা যায় যে গ্রীষ্মকালে এক ধরনের ফসল উৎপাদন করা হয়, শীতকালে আবার আরেক ধরনের ফসল উৎপাদন করা হয় বা চাষাবাদ করা হয়। নাম্বার 4, চাষের ভিন্নতা। অঞ্চল ভেদে কৃষি ক্ষেত্রে চাষাবাদের যে পদ্ধতি সেক্ষেত্রে ভিন্নতা দেখা দেয়। কোন অঞ্চলে হালে গরু এবং লাঙ্গল দিয়ে চাষাবাদ করা হচ্ছে, কোথাও আবার আধুনিক পদ্ধতিতে বা যান্ত্রিক উপায়ে চাষাবাদ করা হচ্ছে, কোথাও দেখা যায় শুধুমাত্র জীবনযাপনের জন্য ফসল উৎপাদন করা হচ্ছে, কোথাও দেখা যায় বাণিজ্যিকভাবে ফসল চাষাবাদ করা হচ্ছে। নাম্বার 5 আছে বিস্তীর্ণ এলাকা। অর্থাৎ কৃষি যে উৎপাদিত হয়, কৃষি পণ্য, সেটা শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকায় উৎপাদিত হয় না, একটি বিশাল এলাকা জুড়ে কৃষি কার্যক্রম পরিচালনা করা হয়। যারা এই পণ্য ভোগ করবে, অর্থাৎ ভোগকারীগণ যার যার চাহিদা অনুসারে উৎপাদিত পণ্য তারা সংগ্রহ করে নেয়। 6 নম্বর আছে অনিশ্চিত উৎপাদন। যেহেতু আমাদের কৃষি অনেকটাই প্রকৃতির উপর নির্ভরশীল, এই কারণেই কৃষিটা কি হয়, উৎপাদনটা অনিশ্চিত থাকে। কারণ কখনো অতিবৃষ্টি হয়, কখনো অনাবৃষ্টি হয়, এছাড়া বন্যা, তারপরে জলোচ্ছ্বাস প্রভৃতি কারণে আমাদের ফসল নষ্ট হয়ে যায়, ফসল উৎপাদন ব্যাহত হয়। এই কারণে বলা যায় বাংলাদেশের কৃষি ব্যবস্থা অনেকটা অনিশ্চিত বা কৃষি উৎপাদন অনেকটা অনিশ্চিত। অর্থনীতিতে প্রভাব। বাংলাদেশের মানুষের প্রধান পেশা হলো কৃষি এবং অর্থনীতির একটা প্রধান খাত হলো কৃষি। এই কারণে এই কৃষি অর্থনীতির উপর অনেকটা প্রভাব ফেলে। নাম্বার 8 আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তোমরা এই টপিকসটা সম্পর্কে তোমাদের সকলেরই ধারণা আছে, আগেও তোমরা এটা পড়ে এসেছো। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলতে বোঝায় উপকরণের পরিমাণ বৃদ্ধি করা হলে বা বাড়ানো হলেও উৎপাদনের পরিমাণ প্রথম দিকে বাড়লেও পরে আস্তে আস্তে কমতে থাকে। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কৃষি ক্ষেত্রে প্রযোজ্য। 9 আছে ছদ্মবেশী বেকারত্ব। আমাদের দেশে কৃষি অর্থনীতিতে কৃষিতে ছদ্মবেশী বেকারত্ব লক্ষ্য করা যায়। ছদ্মবেশী বেকারত্ব হলো যেসব অতিরিক্ত যাদের প্রয়োজন নেই, অর্থাৎ একখণ্ড জমিতে যদি 10 জন শ্রমিক কাজ করে 50 মণ ফসল উৎপাদন করতে পারে, ওই জমিতেই যদি 12 জন শ্রমিক কাজ করে তাহলে 50 মণ ফসলই তারা ফলাতে পারবে। তাহলে অতিরিক্ত যে 2 জন শ্রমিককে নিয়োগ করা হলো, তাদের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য হয়। অর্থাৎ এখানে যদি আমরা 12 জন নিয়োগ না করে 10 জন নিয়োগ করতাম, তাহলে একই পরিমাণ উৎপাদন আসতো। কিন্তু যেহেতু আমাদের দেশে কর্মসংস্থানের অভাব রয়েছে, এই কারণে দেখা যায় 10 জন না নিয়োগ করে 12 জন নিয়োগ করা হয়। তাহলে ওই 2 জন শ্রমিককে বলা হয় ছদ্মবেশী বেকার। 10 নম্বর আছে নিম্নমানের শস্য উৎপাদন। আমাদের দেশের যে কৃষিজাত পণ্য, যে পণ্যটা উৎপাদিত হয় সেটা অনেক নিম্নমানের হয়, এজন্য এদের পুষ্টিমান থাকে না এবং বাজার মূল্য খুবই কম হয়। তাদের কোনো ট্রেনিং দেওয়া হয় না, তাদের শিক্ষার অভাব থাকে তাদের মধ্যে। এই কারণে কিভাবে কি পদ্ধতিতে উৎপাদন করলে অধিক উৎপাদন করা যাবে সেই ব্যাপারে তারা অবগত থাকে না। 12 নম্বর আছে ভূমিহীন কৃষক।
বাংলাদেশের ম্যাক্সিমাম কৃষক হলো ভূমিহীন, তাদের নিজস্ব জমি নেই, তারা অন্যের জমিতে চাষাবাদ করে। এর ফলে কি হয়, তারা হয় বর্গা চাষ করে অথবা মজুর হিসেবে অন্যের জমিতে তারা কাজ করে। এই কারণে তারা কাজে একটা আগ্রহ হারিয়ে ফেলে, তারা মানে মনোযোগ দিয়ে কাজ করতে চায় না বা পারে না, ফলে উৎপাদনটা কম হয়। 13 নম্বর আছে দুর্যোগ কবলিত কৃষি। আমাদের কৃষি বেশিরভাগ সময়ই প্রতি বছর এই কৃষি পণ্যগুলা বিভিন্ন ধরনের দুর্যোগের সম্মুখীন হয়, যেমন বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছরই আমাদের দেশে লেগেই আছে। এই কারণে ফসল উৎপাদন ব্যাহত হয়। 14 নম্বর আছে বিনিয়োগ ফিরে পেতে বিলম্ব। কৃষকরা জমিতে যে বিনিয়োগ করে সেটা সহজে তারা ফিরে পায় না, অনেক দেরি হয়, এবং কখনো কখনো দেখা যায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে সব ফসলই নষ্ট হয়ে যায়। ওই সময় কৃষক সর্বশান্ত হয়ে যায়, তার কিছুই থাকে না। 15 নম্বর আছে পণ্যের প্রকৃতি। বাংলাদেশে যে কৃষি পণ্য উৎপাদিত হয় বেশিরভাগ পণ্যই হলো পচনশীল, কারণ পচে যায় ওগুলাকে সংরক্ষণ করার তেমন অত্যাধুনিক উপায় আমাদের নাই, ওরকম গুদামঘর নাই। তারপরে দেখা যায় পরিবহন ব্যবস্থাও ভালো না, যে দূরে এগুলা বহন করে নিয়ে দূরের বাজারে বিক্রি করবে সেই সুযোগ থাকে না। এই কারণে কি হয়, সংরক্ষণ করা যায় না, পণ্য পচে যায়। এই কারণে অনেক কম মূল্যে স্থানীয় বাজারে কৃষকরা পণ্যগুলা বিক্রি করে ফেলে। 16 নম্বর আছে ভাগ চাষ পদ্ধতি, অর্থাৎ কৃষকরা নিজের জমি যেহেতু নাই, ম্যাক্সিমাম কৃষকই ভূমিহীন, তারা অন্যের জমিতে বর্গা চাষ করে অথবা মজুর হিসেবে তারা কাজ করে। এগুলোই হলো মোটামুটি আমাদের দেশের বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশি কৃষির বৈশিষ্ট্য। এখন আমি আগেই বলেছি কৃষি বলতে ভূমি কর্ষণ করে ফসল উৎপাদনকে বোঝানো হয়। এখন এই ফসল উৎপাদন সেটা শুধুমাত্র শস্য উৎপাদনকে বোঝাবে না, শস্যের সাথে হাঁস মুরগি পালন করতে পারে, গরু ছাগল গবাদি পশু পালন করতে পারে, মৌমাছি চাষ করতে পারে, বনায়ন করতে পারে, মৎস্য চাষ করতে পারে। এই জিনিসগুলো কৃষির সাথে রিলেটেড বলা যায়। তাহলে এর উপর ভিত্তি করে কৃষিকে 4টি উপখাতে বিভক্ত করা হয়েছে। তাহলে উপখাতগুলো কি আমরা দেখি। বাংলাদেশে কৃষির উপখাত সমূহ সাবসেক্টর অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ। বাংলাদেশের কৃষি উপখাত সমূহকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে, যেহেতু কৃষি শুধুমাত্র শস্য উৎপাদনকেই বোঝায় না। শস্য উৎপাদনের সাথে আমরা গ্রাম এলাকায় মহিলারা হাঁস মুরগি পালন করে, তারপরে বিভিন্ন পুরুষ এবং মহিলারা গরু ছাগল ইত্যাদি গবাদি পশু তারা পালন করে, এবং এই হাঁস মুরগি পালনের মাধ্যমে তারা নিজেদের বাড়িতে যে খাবার চাহিদা প্রোটিনের অভাবটা তারা পূরণ করতে পারে, এবং সেই হাঁস মুরগি তারা বাজারেও বিক্রি করতে পারে, এবং গরু ছাগল চাষ করেও সেগুলা থেকে তারা নিজেদের দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারে এবং তারা বাজারে বিক্রি করেও লাভবান হতে পারে। তারপরে পুকুরে মাছ চাষ করতে পারে, অনেক বেকার ছেলেরা এই কাজ করে তাদের কর্মসংস্থানের সুযোগ করতে
পারছে। অনেক বনায়ন করতে পারে, গাছপালা লাগাতে পারে, গাছপালা লাগালে গাছপালার যে কাঠ আসবে সেই কাঠ দিয়ে তারা বিভিন্ন আসবাবপত্র তৈরি করতে পারে, সেগুলা বাজারে বিক্রয় করতে পারে। তারপরে গাছের ফলমূল খেয়ে তাদের ফলের চাহিদাটা পূরণ করতে পারে এবং ওই ফলগুলা তারা বাজারে বিক্রয় করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। তাহলে এই কৃষির উপখাতকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথমে হলো শস্য ও শাকসবজি উপখাত। দুই নম্বর আছে বনজ সম্পদ উপখাত। তিন পশু সম্পদ উপখাত। চার আছে মৎস্য সম্পদ উপখাত। এগুলো হলো কৃষির 4টি উপখাত। দেখা যাচ্ছে যে এই যে শস্য বা শাকসবজি আমরা আমাদের দেশের কৃষকরা উৎপাদন করে, সেখান থেকে মোট কৃষিতে অবদান আসে 70%। অর্থাৎ টোটাল যে কৃষি উৎপন্ন উৎপাদিত হয় সেই টোটাল উৎপাদনের 70% আসে শস্য এবং শাকসবজি থেকে। আর বনজ সম্পদ যে গাছপালা এগুলা থেকে আসে বনায়ন থেকে আসে আমাদের 2%। মোট কৃষি উৎপাদনের 2% আসে এই বনায়ন থেকে। আর পশু সম্পদ উপখাতে কৃষির অবদান হচ্ছে 8%। পশু সম্পদ বলতে হাঁস মুরগি পালন, গবাদি পশু লালন পালন ইত্যাদিকে বোঝানো হয়। আর মৎস্য সম্পদ উপখাত থেকে কৃষির অবদান হচ্ছে 20% মাছ চাষ থেকে। তাহলে এখানে দেখা যায় যে কৃষি খাতে বিভিন্ন কৃষির উপখাত থেকে যে অবদান, সেখান থেকে শস্য এবং শাকসবজির উপখাতের অবদানই সবচেয়ে বেশি বলা যায়। তাহলে আমরা বিভিন্ন আলোচনা থেকে বলতে পারি যে কৃষিটাকে সহজেই অন্যান্য পেশা থেকে পৃথক করা যায়। মানুষের অর্থনৈতিক বিকাশ এবং উপজীবিকার সাথে কৃষিকাজ ওতপ্রোতভাবে জড়িত। এবং আমাদের দেশে কৃষিতে বাংলাদেশের অর্থনীতিতে জাতীয় আয়ে কৃষির অবদান অনেক বেশি। তাহলে আমাদের জাতীয় আয়ে বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অনেক বেশি বলা যায়। তাহলে আমাদের অর্থনীতিতে কৃষির গুরুত্বটা কি তা আমরা এখন একটু দেখি। বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব। আমাদের অর্থনীতিতে কৃষির যে গুরুত্ব বা কৃষির যে অবদান সেটা অনস্বীকার্য। আমরা জানি আমাদের দেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে এবং 75% লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভর করে তাদের জীবনযাত্রা পরিচালনা করছে। এবং এই জাতীয় আয়ে কৃষির অবদান বাংলাদেশের কৃষির অবদান 22%। তাহলে কৃষি বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি বলা চলে। তাহলে বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্বটা কি সেটা আমরা লিখতে পারি। প্রথমত হচ্ছে প্রধান পেশা।
উপকরণ যোগান দেয়। কর্মসংস্থানের ক্ষেত্র, খাদ্যের যোগান, জ্বালানি যোগান, 8 নম্বরে আছে বাসস্থান, 9 সরকারের আয়, বৈদেশিক মুদ্রা অর্জন, আচ্ছা তাহলে আমরা প্রথমে আমাদের অর্থনীতিতে কৃষির গুরুত্ব, প্রথমে আছে প্রধান পেশা। আমাদের দেশের মানুষের প্রধান পেশা হলো কৃষি। শতকরা 75% মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষি কাজের সাথে জড়িত আছে। 2 নম্বরে আছে জাতীয় আয়ের প্রধান উৎস। বাংলাদেশের জাতীয় আয়ে কৃষির অবদান প্রায় 22%, আর কৃষি হচ্ছে বাংলাদেশের জাতীয় আয়ের একটি অন্যতম প্রধান উৎস। শিল্পের কাঁচামাল, কৃষি শিল্পের কাঁচামালের যোগান দেয়, অর্থাৎ বিভিন্ন শিল্পগুলা যে কাঁচামালগুলা ইউজ করে সেই উপকরণগুলার যোগান দেয় হলো কৃষি। যেমন পাট শিল্প, পাট ইউজ করে, পাট আসে কোথা থেকে? পাট আসে কৃষি থেকে। চিনি শিল্প, চিনি কি দিয়ে তৈরি হয়? আখ থেকে হয়। সেই আখটা উৎপাদন করে কে? কৃষক উৎপাদন করে আখ। তারপরে আছে পাট, চিনি, চা শিল্প, চা শিল্পের চা পাতাটাও কৃষি কাজের অন্তর্ভুক্ত। তাহলে আমরা বলতে পারি যে শিল্পের উপকরণগুলোর যোগান দিয়ে থাকে কৃষি। কাগজ শিল্পর কাগজ তৈরি হয় যা থেকে সেই উপকরণটা কৃষি থেকে আসে। তাহলে আমরা বলতে পারি যে কৃষি শিল্পের উপকরণের যোগান দেয়। 4 নম্বর আছে বস্ত্রের উপকরণ যোগান দেয়। কাপড় যে তৈরি করে, তুলা, সুতা, রেশম ইত্যাদি জিনিসগুলা উৎপাদন করে কে? কৃষক, বা এই জিনিসগুলা কৃষি দ্রব্য আর কি। এই উপকরণগুলোর যোগান দেয় কৃষক। কর্মসংস্থানের ক্ষেত্র, কৃষিতে যেহেতু 75% লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করছে, তাহলে এই কৃষি মাধ্যমে অনেক বেকারত্বের লাঘব হয় বলা যায়। খাদ্যের উপকরণ, আমরা যে খাবার খাই, যেমন ভাত খাই, তারপরে ভাত, মাছ, ডাল, মাংস, এই সব উপকরণগুলোর গম, ভুট্টা এগুলা সবই কৃষি থেকে আসে। তার মানে আমরা বলতে পারি কৃষি আমাদের খাবারের যোগান দেয়। জ্বালানি যোগান, রান্না বান্না করার জন্য যে কাঠ, বাঁশ প্রয়োজন হয়, এই জিনিসগুলা যোগান দেয় কে? কৃষক বা কৃষি। বাসস্থান, ঘরবাড়ি তৈরি করার জন্য বাঁশ, কাঠ লাগে, এগুলা
যোগান দেয় কৃষক। সরকারের আয়, জমি থেকে যে খাজনা আসে, তারপরে কৃষি আয়কর, রপ্তানি শুল্ক ইত্যাদি জিনিসগুলা জন্য সরকারের একটা বিরাট আয় হয়, অর্থাৎ সরকারের রাজস্ব তৈরি করতে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 10 নম্বর আছে বৈদেশিক মুদ্রা অর্জন। কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। যেমন আমরা পাট বিদেশে রপ্তানি করি, চা, চামড়া ইত্যাদি জিনিস আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। 11 নম্বর আছে বাজার সৃষ্টি করা। কৃষি শিল্প পণ্যের বাজার সৃষ্টি করে, যেমন বিভিন্ন কীটনাশক, রাসায়নিক দ্রব্য, সার ইত্যাদি জমিতে ব্যবহার করা হয় ফসল উৎপাদনের জন্য। আবার বিভিন্ন ধরনের জমি চাষের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতির প্রয়োজন হয়। এই যন্ত্রপাতিগুলা যদি কৃষি না থাকতো এগুলা হয়তো বিক্রি করা যেত না বা এগুলোর বাজার সৃষ্টি হতো না। তাই বলা যায় কৃষি বিভিন্ন পণ্যের বাজার সৃষ্টি করে। এরপরে আছে শিল্পের স্থানীয়করণ। আঞ্চলিক কৃষির উপর ভিত্তি করে অনেক সময় আঞ্চলিক শিল্পায়ন হয়। যেমন রাজশাহীতে রেশম চাষ হয় বলে রেশম শিল্প গড়ে উঠেছে। সিলেটে চা পাতার বেশি চাষ হয় বলে সিলেটে চা শিল্প গড়ে উঠেছে। তাই আমরা বলতে পারি কৃষি শিল্পের স্থানীয়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 13 নম্বর আছে মূলধন গঠন। কৃষক যে কৃষি দ্রব্য উৎপাদন করে সেখান থেকে কৃষক ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় গঠন করতে পারে এবং সেই সঞ্চয় দিয়ে কৃষক ক্ষুদ্র এবং মাঝারি শিল্প তৈরি করতে পারে এবং সেখান থেকে যে আয়টা আসে সে দিয়ে কৃষক আবার পুনরায় উৎপাদন কাজে বিনিয়োগ করতে পারে। অর্থাৎ কৃষি মূলধন গঠনেও সহায়তা করে। ঔষধের উপকরণ। কৃষির বিভিন্ন উপখাত জীবন ধারণের জন্য যে ঔষধের প্রয়োজন হয় সেই ঔষধের উপকরণের যোগান দিয়ে থাকে। শিক্ষার উপকরণ। শিক্ষা আমরা লেখাপড়া করার জন্য যে কাগজ ব্যবহার করি সেই কাগজ বই ব্যবহার করি সেগুলা তৈরি করতে কৃষির উপর সেগুলা উৎপাদন করতে কৃষি সহায়তা করে থাকে। তার মানে কি শিক্ষার উপকরণগুলোর যোগানও আমাদের কৃষি দিয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের অর্থনীতিতে কৃষির অবদান অনেক বেশি। বেশিরভাগ মানুষ আমাদের গ্রামে বাস করে এবং কৃষির উপরে তারা নির্ভর করে জীবন ধারণ করে আসছে। কৃষির মাধ্যমে তারা বিভিন্ন কাজ করতে পারছে। আর নয় তারা বেকার থাকতো, ঠিক মতো কাজ করতে পারতো না, সঠিকভাবে খাবার খেতে পারতো না, তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতো। সুতরাং আমরা বলতে পারি যে বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান অনেক বেশি। এরপরে আমরা তো কৃষির বৈশিষ্ট্য শিখলাম, অর্থনীতিতে কৃষির গুরুত্ব সম্পর্কে জানলাম, কিন্তু আমরা এটাও জানি আমাদের দেশে কৃষিতে বিভিন্ন ধরনের সমস্যা আছে। এখনো আমাদের দেশ কৃষির ক্ষেত্রে আধুনিক উপায়ে চাষাবাদ করতে সক্ষম হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে হয়তো আধুনিকতার ছোঁয়া লাগছে কিন্তু সেটা পূর্ণাঙ্গভাবে লাগছে না। আমাদের দেশ কৃষি উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। সমস্যাগুলো হলো যেমন আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের কৃষি অর্থনীতি প্রকৃতির উপর নির্ভর করে। তারপরে চাষাবাদ পদ্ধতি আমাদের দেশে মানধাত্তার আমলের চাষাবাদ পদ্ধতি ব্যবহার করা হয়, এর ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায় না। তারপর হচ্ছে সেচ ব্যবস্থার সমস্যা আছে। এরপরে আছে কৃষকদের শিক্ষার অভাব আছে, প্রশিক্ষণের অভাব আছে, পরিবহন এবং যাতায়াত ব্যবস্থা আমাদের ভালো না। তারপরে আছে কৃষি জমির খণ্ড বিখণ্ড থাকে, ভূমিসত্ত্ব ব্যবস্থাটাও ত্রুটিপূর্ণ থাকে। তারপরে অনেকে বাদ চাষ প্রথায় কাজ করে, এর কারণে তারা ফসল সঠিকভাবে উৎপাদন করতে পারে না। ভূমির উর্বরতা দিন দিন আমাদের কমে যাচ্ছে, ভালোভাবে উৎপাদন হচ্ছে না এই কারণে। এই ধরনের বিভিন্ন সমস্যা আমাদের কৃষিতে আছে। তাহলে সমস্যা এবং সমাধানের উপায় এই টপিকসটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তাহলে তোমরা আজকে এই প্রশ্নটা বাসায় দেখে আসবে ভালো করে। এখান থেকে এই প্রশ্নটা আসে প্রায় সময় দেখি যে বাংলাদেশের কৃষিতে স্বল্প উৎপাদনের কারণ কি
এবং এই স্বল্প উৎপাদন ক্ষমতার কারণসমূহ এবং এই সমস্যাটা দূর করার উপায় কি। অর্থাৎ বাংলাদেশে কৃষির স্বল্প উৎপাদন ক্ষমতার কারণসমূহ। আর আলোচনা করব। এই দুটো প্রশ্ন তোমরা একটু বাসায় দেখবে, পরের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসাতেই অবস্থান করবে। আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।